बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটার একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে সিমপ্লেক্স মেথড। দেখতে পাচ্ছেন, সিমপ্লেক্স মেথড। আপনাদেরকে আগের লেকচারগুলিতে বলছিলাম একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য কিছু মেথড আছে। এক নাম্বার হচ্ছে গ্রাফিক্যাল মেথড, দুই নাম্বার হচ্ছে সিমপ্লেক্স মেথড, তিন নাম্বার হচ্ছে বিগ এম মেথড, চার নাম্বার হচ্ছে টু ফেস মেথড, পাঁচ নাম্বার হচ্ছে ডুয়েল সিমপ্লেক্স মেথড। এসব মেথড আমরা ইউজ করি একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সিমপ্লেক্স মেথড নিয়ে কথা বলবো। আপনারা একটু কমেন্ট করবেন, পারলে আমার লেকচারটা শেয়ার করবেন। Solve the following linear programming problem by simplex method. Z min equal to 4 plus 3x3 subject to the condition x1 plus x2 is greater than equal to 2x. Solve the following linear programming problem by simplex method. নিম্নলিখিত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে সিমপ্লেক্স মেথডের সাহায্যে সলভ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের চারটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? চারটা। প্রথম অংশের নাম হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস, সিদ্ধান্তমূলক চলক। অর্থাৎ যেসব চলকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি x1, x2, x3, এদেরকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে অবজেক্টিভ ফাংশন, সেটা মিনিমাইজ হইতে পারে অথবা ম্যাক্সিমাইজও হতে পারে। আর এখানে যে ইনইকুয়ালিটিগুলো আমরা দেখতে পাচ্ছি এদেরকে বলবো আমরা কন্ডিশনস বা কনস্ট্রেন্টস। আর সবগুলা ভেরিয়েবলস গ্রেটার দেন 0 এই অংশ বিশেষকে বলা হয় রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা। এই চারটা অংশ থাকে। প্রথম অংশের নাম হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস, x1, x2, x3 এদেরকে বলা হয় ডিসিশন ভেরিয়েবলস। প্রথম লাইন এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য অপেক্ষক। এটা মিনিমাইজ হতে পারে অথবা ম্যাক্সিমাইজ হতে পারে। আর এখানে যে ইনইকুয়ালিটিগুলো আমরা দেখতে পাচ্ছি এদেরকে বলবো আমরা
কন্ডিশনস বা কনস্ট্রেন্টস মানে শর্তাবলী, আর ডিসিশনস ভেরিয়েবল গুলা গ্রেটার দেন ইকুয়াল 0, এই অংশ বিশেষকে বলা হয় রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা। কেমন? প্রিয় শিক্ষার্থী, আমি এই অঙ্কটা সিলেক্ট করার একটা কারণ আছে, কারণগুলো একটু ব্যাখ্যা করব। তবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা 2017 সালে আসছে, 2013 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের 3 ধরনের ফরম্যাট থাকে। একটা হচ্ছে জেনারেল ফর্ম, 2 নম্বর হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। আবার ক্যানোনিক্যাল ফর্ম 2 প্রকার, একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশনের জন্য এক ধরনের, অবজেক্টিভ ফাংশন যদি মিনিমাইজ হয় তার জন্য ক্যানোনিক্যাল ফর্ম আরেক ধরনের। আরেকটা ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। অনেক সময় পরীক্ষায় আসে নিম্নলিখিত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করুন, এরকম পরীক্ষায় আসে। যাই হোক, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে যখন আপনি সিমপ্লেক্স মেথডের সাহায্যে সলভ করবেন, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটার যে ফরম্যাটটা বর্তমানে দেওয়া আছে ওইটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। স্ট্যান্ডার্ড ফর্মে এখানে কোনো ইনইকুয়ালিটি থাকতে পারবে না। এখানে স্ল্যাগ এবং সারপ্লাস ভেরিয়েবলস ইন্ট্রোডিউস করে ইনইকুয়ালিটি গুলাকে ইকুয়ালিটিতে কনভার্ট করা লাগবে। স্ল্যাগ ভেরিয়েবলস এবং সারপ্লাস ভেরিয়েবলস ইউজ করে যদি ইনইকুয়ালিটি গুলাকে যদি আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করি, তাহলে যে একটা ফরম্যাট পাওয়া যাবে ওই ফরম্যাটটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট। উল্লেখ্য, মিনিমাইজেশন যেটা দেখতে পাচ্ছেন এটাকে ম্যাক্সিমাইজ করা লাগবে। আমরা যেটা সবচেয়ে আধুনিক পদ্ধতি সেটি হচ্ছে মিনিমাইজটাকে ম্যাক্সিমাইজে কনভার্ট করে নেব। অনেক বইতে দেখতে পাবেন মিনিমাইজেশনটাকে রেখেই কিন্তু কাজ করছে। আসলে নিয়ম হচ্ছে মিনিমাইজকে ম্যাক্সিমাইজে কনভার্ট করা, তারপর ইনইকুয়ালিটি গুলাকে স্ল্যাগ এন্ড সারপ্লাস ভেরিয়েবলস ইউজ করে ইকুয়ালিটিতে কনভার্ট করে নেওয়া, এই ফরম্যাটটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফরম্যাট। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটাকে সিলেক্ট করার আরেকটা কারণ হচ্ছে অনেক বইতে যখন বিগেম মেথড নিয়ে আলোচনা করা হয় ওখানে বলা আছে গ্রেটার দেন ইকুয়াল এবং ইকুয়াল থাকলে বিগেম মেথড ইউজ হয়। এই কথাটা সম্পূর্ণ ভুল। যেমন এখানে গ্রেটার দেন ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি, তাই বলে এখানে আমরা বিগেম মেথড ইউজ করতে হবে এমন না। বিগেম মেথড কখন ইউজ করবেন সেটা আমি বলে দেব, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় শিক্ষার্থী, আমার জায়গার সংকুলন হবে না, এই কারণে আমি ডান পাশে লিখতেছি সলিউশন এখান থেকে স্টার্ট। তাহলে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করে নেব মিনিমাইজ থাকলে। জেড প্রাইম ম্যাক্সিমাইজ, জেডটা মিনিমাইজে ছিল, আমি মিনিমাইজকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, তখন জেড নামক ফাংশনটিকে আমি জেড প্রাইম দ্বারা ডিনোট করলাম। আপনি যখন মিনিমাইজকে ম্যাক্সিমাইজে কনভার্ট করবেন, আপনারা দেখতে পাচ্ছেন তো, তখন -1 দিয়ে গুণ করে নেবেন। আমি একটু খালি ঢুকাই। আমরা এখানে -1 দিয়ে গুণ করে নেব, তাহলে পাচ্ছি -4x1 -8x2 -3x3। এরপরে কিন্তু একটু কাজ আছে, একটু পরে বলতেছি সে কাজগুলি। সাবজেক্ট টু দ্য কন্ডিশন। প্রিয় শিক্ষার্থী, এখানে মোট ভেরিয়েবলস হচ্ছে 3টা, এদেরকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। তাহলে দেখুন x1 প্লাস x2, বাট এখানে x3 নাই, ওটাকে আমরা 0x3 লিখব।
ইকুয়াল যদি করতে চান, কোন একটা দাড়ি পাল্লার উভয় পাশটা যদি সমান হতে হয়, তাহলে ধরেন তরকারির ওদিকটা যদি ভারী হয়, তাহলে ওখান থেকে কিছু তরকারি নিয়ে ফেললে দাড়ি পাল্লাটা সমান হবে। ওইরকম আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে বাম পাশটা বড়, ডান পাশটা কি ছোট। আমরা এখান থেকে কিছু জিনিস যদি নিয়ে ফেলি, তাহলে বাম পাশে বড়, এই কারণে ওখান থেকে যদি কিছু জিনিস নিয়ে ফেলি, তাহলে ইনইকুয়ালিটিটা ইকুয়াল হবে। আমি x1 নামক একটা ভেরিয়েবল আমি বিয়োগ করে নিলাম। আমি মনে করলাম এটা যদি আমি বিয়োগ করি, তাহলে ইনইকুয়ালিটিটা ইকুয়াল হয়ে যাবে। তো যেটা বলছিলাম, ইনইকুয়ালিটিকে ইকুয়াল করার জন্য বাম পাশ থেকে যে ভেরিয়েবলটা বিয়োগ করা হয়, ওটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। অর্থাৎ এটা বেশি ছিল, এই জন্য এটাকে আমরা বিয়োগ করে নিলাম। দেখা যাচ্ছে? এবার 2 নাম্বার আসুন, 2x1, এখানে কিন্তু আবার x2 নাই, তাহলে এটাকে আমরা 0x2 লিখব। আর x3 আছে, বামেরটা বড়, এই কারণে আমি মনে করে নিচ্ছি s2টা যদি আমি বিয়োগ করে নিই, তাহলে ডান পাশের সমান হবে। তাহলে এখানে খালি জায়গায় এটাকে আমরা 0s2 লিখতে পারি, এই খালি জায়গাটাকে আমরা 0s1 লিখতে পারি। তাহলে এখন মোট ভেরিয়েবলসের সংখ্যা হয়ে গেল 5টা। তাহলে এরা সবাই কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে x1, x2, x3, s1, s2, they are all greater than equal 0। এখানেও আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 0s1 প্লাস 0s2, যেহেতু এগুলা তো ওখানে ছিল না, এই কারণে আমরা 0s1 0s2 দিয়ে সাজিয়ে নিলাম। এটাকেই বলা হয় এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটার স্ট্যান্ডার্ড ফর্ম। অনেক সময় বলে কনভার্ট দ্য ফলোইং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইনটু ইটস স্ট্যান্ডার্ড ফর্ম। যদি এই অঙ্কটা যদি আসে এরকম, তাহলে একটু দিবেন, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নিলাম। এবার কাজ শুরু, সিমপ্লেক্স মেথডের কাজ শুরু। প্রিয় শিক্ষার্থী, কিছু কথা বলবো, যে কথাগুলো বইতে তেমন উল্লেখ থাকে না, এটা আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখা যাচ্ছে? এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 1, 1 নাম্বার টেবলটা আমরা টেবলটা এখন ড্র করব। দেখুন, টেবলটা ড্র করতেছি। বাম পাশে লিখলে কি দেখা যাবে? ওকে, এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে সিবি, আর এটা হচ্ছে বেসিস, বা ছোট করেই লিখি, এটা হচ্ছে বেসিস বা বেসিকও বলা হয়। বেসিসও বলতে পারবেন, বেসিকও বলতে পারবেন। ঠিক আছে? এবার তাহলে এখানে মোট ভেরিয়েবল কয়টা আছে বলুন তো? 5টা। এখানে বসাই দিন x1, x2, x3, s1, s2। উপরে একটা রো দেখতে পাচ্ছেন, ওখানে
অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট গুলা বসাবেন। x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4, x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -8, x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3, s1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, s2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0। আর এটা হচ্ছে আমাদের বিজে। বিজে মানে হচ্ছে আমাদের ডান পাশের কনস্ট্যান্ট গুলি। আর এখানে বসবে মিনিমাম রেশিও। এখানে একটা রেশিও পাবেন, ওই রেশিও গুলার মধ্যে সবচেয়ে ছোট যে রেশিও, ওই রেশিও গুলা আমরা এখান থেকে সিলেক্ট করব। এগুলো পরে দেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, এই যে খালি জায়গা যেগুলো দেখতে পাচ্ছেন, যেটা ওখানে আমরা কন্ডিশনস বা কনস্ট্যান্টস গুলির কোএফিসিয়েন্ট বসাবো। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে -1, এখানে 0। বিজে মানে ওই যে ডান পাশের কনস্ট্যান্ট গুলি, তাহলে 2 হবে। আর এখানে 2, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে -1, এখানে হচ্ছে 5। এবার আমরা এরকম একটা টান দিয়ে দেব, দেখতে পাচ্ছেন তো? ওকে। এবার এই যে বেসিক কলামের মধ্যে বা বেসিস কলামের মধ্যে কোন ভেরিয়েবলস গুলা বসবে, আপনারা একটা জিনিস খেয়াল করুন। এই যে কোএফিসিয়েন্টস অফ বেসিক, এখানে হবে বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলি। আর এখানে যে কন্ডিশনস বা কনস্ট্যান্টস গুলির কোএফিসিয়েন্ট গুলা বসালাম, ওখানে কোন কোন ভেরিয়েবলের করসপন্ডিং কলাম নিয়ে একটা ইউনিট ম্যাট্রিক্স তৈরি হয়েছে দেখেন তো। দেখতে পাচ্ছেন তো? এটা ইউনিট ম্যাট্রিক্স তৈরি হলো না? ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং ভেরিয়েবলস গুলি হবে আমাদের বেসিক ভেরিয়েবলস। তাহলে তার কোএফিসিয়েন্ট হচ্ছে -8, -3। দেখতে পাচ্ছেন? ওকে। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, যদি আমরা এখানে ইউনিট ম্যাট্রিক্স যদি আমরা না পেতাম, তাহলে এই অঙ্কটাকে অবশ্যই বিগ এম মেথড দিয়ে সলভ করতে হতো। তাহলে আমরা বিগ এম মেথড কখন অ্যাপ্লাই করব? গ্রেটার দেন ইকুয়াল এবং ইকুয়াল থাকলে যে বিগ এম মেথড ইউজ করতে হবে এমন না। যদি আমরা এখানে কোএফিসিয়েন্ট গুলির মধ্যে ইউনিট ম্যাট্রিক্স যদি না পাই, এক্ষেত্রে আমরা বিগ এম মেথডটা ইউজ করব। এটা হচ্ছে ফাইনাল কথা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা মুছে দিচ্ছি, এখানে ব্র্যাকেট দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার আমরা আরেকটা এখানে রো ড্র করব। বুঝতে পারছেন? আরেকটা রো এখানে ড্র করব। শেষ। এ হচ্ছে সিমপ্লেক্স টেবল। আমি বারবার করে দেখতেছি যে নেটওয়ার্ক স্লো কিনা। এই রো এর নাম দেব ZJ। ZJ মানে হচ্ছে সামেশন AIJ CB। এগুলো হচ্ছে AIJ আর এটা হচ্ছে CB সামেশন। তাহলে এটার সাথে এটা গুণ করেন, সামেশন মানে যোগ, এটার সাথে এটা গুণ করেন, করার পর যোগফলটা এখানে বসাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে আপনি এখানে পাবেন -14। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, পাবেন এখানে -8। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে পাবেন -3। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, এখানে আপনি 8 পাবেন। এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে পাবেন এখানে 3। আর এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন,
তাহলে আপনি এখানে পাবেন -16 আর -15, তাহলে আপনি পাবেন -31। এটাকে আমরা জেড প্রাইম ধরব। এটা হচ্ছে এই জেড প্রাইমের মান। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে নি? এবার এই রো এর নাম হচ্ছে ডেল জে। এটা আপনি চাইলে সিজে থেকে জেড জে বিয়োগ করলেও করতে পারবেন, জেড জে থেকে সিজে বিয়োগ করলে করতে পারবেন। আপনি সিজে থেকে জেড জে বিয়োগ করতে পারবেন, জেড জে থেকে সিজে বিয়োগ করলেও করতে পারবেন। তাহলে সিজে মাইনাস জেড জে, আমি সিজে থেকে জেড জে বিয়োগ করছি, আপনাদের বইতে জেড জে থেকে সিজে বিয়োগ করেছে। এখান থেকে এটা বিয়োগ করলে এখানে পাবেন আপনি 10, এখান থেকে এটা বিয়োগ করলে 0 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করলে 0 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করলে -8 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করলে -3 পাবেন। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে? এবার যেটা বলছিলাম সেটি হচ্ছে এরকম কয়টা সিমপ্লেক্স টেবল আমরা ড্র করব, এটা একটা প্রশ্ন। কারণ কোথায় গিয়ে আমরা অঙ্কটাকে শেষ করব, এগুলা সব কথা বলবো। আগে ভাগে একটা কথা বলি, যে মাত্র সিজে মাইনাস জেড জে যদি আপনি ডেল জে মান ধরেন, তাহলে ডেল জে লেস দেন ইকুয়াল 0 যতক্ষণ পর্যন্ত আসবে না, হয় 0 আসতে হবে সকল উপাদান, না হয় লেস দেন 0 আসতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটাও এই শর্ত ফুলফিল করে, 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 বাট এখানে এটা এই শর্ত ফুলফিল করে না। এই কারণে আমরা এই 10টাকে তাড়াতে হবে, অর্থাৎ 10 এর করসপন্ডিং এই কলামটাকে বলা হয় পিভট কলাম। পিভট কলামের নন জিরো উপাদান বা পজিটিভ উপাদানগুলা দিয়ে করসপন্ডিং বিজে কে ভাগ করবেন। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 পাবেন, 5 কে 2 দিয়ে ভাগ করলে 5/2 পাবেন। এই দুটো হচ্ছে আমাদের রেশিও। এই দুটা রেশিওর মধ্যে মিনিমাম রেশিওকে, অর্থাৎ মিনিমাম সংখ্যাটাকে, সেটি হচ্ছে আমাদের 2। তাহলে 2 এর করসপন্ডিং যে রো, এটাকে বলা হয় পিভট রো, আর 10 এর করসপন্ডিং যে কলাম, এটাকে বলা হয় পিভট কলাম। তাহলে পিভট রো এবং পিভট কলাম যে এলিমেন্টে ইন্টারসেক্ট করবে ওটাকে বলা হয় পিভট এলিমেন্ট, ওটাকে বলা হয় পিভট এলিমেন্ট। বুঝতে পারছেন? আমরা পিভট এলিমেন্টটাকে একটা সার্কেল দ্বারা এনক্লোজ করে নেব, আবদ্ধ করে নেব। ক্লিয়ার? এবার পরবর্তী টেবলে আমরা কি করব, নিচে দেখা যাচ্ছে, নিচে পরবর্তী টেবলে যে কাজটা করব সেটি হচ্ছে পিভট এলিমেন্টের করসপন্ডিং এই ভেরিয়েবলটা এসে, এই ভেরিয়েবলটা এসে এই পদ দিয়ে এসে বেসিস কলাম থেকে x2 নামক ভেরিয়েবলটাকে ধাক্কা মেরে বের করে দিবে। এজন্য x1টাকে বলা হয় ইনকামিং ভেরিয়েবল, আর x2 কে বলবো আমরা আউটগোয়িং ভেরিয়েবল। এই যে দেখো, 1টা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট, পিভট এলিমেন্টের করসপন্ডিং এখানে যে ভেরিয়েবলটা আছে ওটা এই পদ দিয়ে এসে x2টাকে বের করে দিবে। এজন্য x2 কে যেহেতু বের করে দিবে, x2টাকে বলবো আমরা আউটগোয়িং ভেরিয়েবল, আর x1টাকে বলবো ইনকামিং ভেরিয়েবল। সিমপ্লেক্স টেবল 2। আমরা এখন 2 নাম্বার টেবলে যাচ্ছি। খুব মজার অঙ্ক, কিন্তু শিক্ষার্থীরা
আপনারা পরীক্ষার হলে এই টাইপের অঙ্কগুলো একদম সবার শেষে করবেন, কারণ একবার যদি মাঝখানে যদি ভুল হয় তাহলে কোথায় ভুল হয়েছে এটা চিন্তা করতে করতে অনেক সময় চলে যাবে। এই কারণে এবার হচ্ছে সিমপ্লেক্স টেবল 2। দেখুন সেম টেবল আমরা ড্র করব, সেম টেবল আমরা ড্র করব, সেম টেবল আমরা ড্র করব। এটা হচ্ছে আমাদের সিজে, দেখতে পাচ্ছেন সিজে, আর এটা হচ্ছে আমাদের বেসিস বা বেসিক কলাম, আর এটা হচ্ছে সিবি অর্থাৎ কোএফিসিয়েন্টস অফ বেসিক। আগের মতোই এখানে x1 x2 x3 s1 s2, এটা হচ্ছে আমাদের বিজে, আর এটা হচ্ছে মিনিমাম রেশিও, দেখতে পাচ্ছেন। এখন কি করা, আর একটু পিছনে নিয়ে যাই, তাহলে এখন দেখা যাচ্ছে। তাহলে x1টা এই জায়গায় চলে আসবে, x1 x3 ঠিক আছে, আর কোএফিসিয়েন্টস অফ বেসিক এগুলা যেভাবে আছে ওইভাবে থাকবে, -4 -8 -3 0 0 বরাবর ঠিক থাকবে। তাহলে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4, x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3। প্রিয় শিক্ষার্থী, সবার দৃষ্টি আকর্ষণ করছি, খেয়াল করুন এখানে বেসিক বা বেসিস কলামের মধ্যে ভেরিয়েবলস হচ্ছে x2 x3। তাহলে x2 x3 এর করসপন্ডিং যে কোএফিসিয়েন্ট গুলা একটা একটা ইউনিট ম্যাট্রিক্স গঠন করলো, তাই না? তাহলে আপনারা মনে রাখবেন বেসিক কলামে যেসব ভেরিয়েবলস গুলা ইউজ হয় এখানে কোএফিসিয়েন্ট গুলির মধ্যে তাদের কোএফিসিয়েন্ট গুলা ইউনিট ম্যাট্রিক্সের কলাম আকারে থাকবে। ঠিক একইভাবে এখানে বেসিক কলামের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েবল x1 এবং x3। তাহলে x1 এর কলাম এবং x3 এর কলাম ইউনিট ম্যাট্রিক্স আকারে থাকতে হবে। এটা যদি থাকতে হয়, এটা তো 1 আছে, যদি 1 না থাকতো 1 করে নিতাম। মনে করে এখানে 5 যদি থাকতো, আমরা এই কলামকে 5 দিয়ে ভাগ করে এটাকে 1 করে নিতাম। এটা যেহেতু 1 আছে, নতুন করে 1 করার দরকার নাই, 1 বরাবর থাকবে। তার করসপন্ডিং বাকি এলিমেন্টটাকে আমরা 0 করে নেব বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার যে আমরা হিসাবগুলা করি এগুলো তো নর্মাল হিসাব নয়। লিনিয়ার অ্যালজেব্রার হিসাব তো বুঝেন, যার কাজ করবেন তাকে আগে বসাবেন, হিসাবটা অন্য রো এর সাথে করে রেজাল্টটা ওই রো এর করসপন্ডিং স্থানে বসাই দিবেন। তাহলে এটা 1 আছে, অর্থাৎ এই রোটাকে আর চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে থাকবে। 1 1 0 -1 0, এখানে 2। এবার এটাকে আমরা 0 করব। 0 না করলে তো আপনি ইউনিট ম্যাট্রিক্সের কলাম পাবেন না। তাহলে অপারেশনটা লিনিয়ার অ্যালজেব্রার হিসাবের মতো। আপনি কার অপারেশন করতেছেন? রো নাম্বার 2 এর অপারেশন করতেছেন। তাহলে এর সাথে 2 গুণ করবেন, এখান থেকে ওটা বিয়োগ করবেন। তাহলে এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করলে 0 পাবেন। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে -2 পাবেন। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, 1 পাবেন। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, আপনি 2 পাবেন। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, -1 পাবেন। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, 1 পাবেন। এখানে রেশিওর কোনো কাজ হবে না, রেশিওর কাজ পরে।
আমি একটু বইতে দেখে নিচ্ছি আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। আমার ক্যালকুলেশনটা 100% ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে zj ইকুয়াল টু সামেশন aij cb, অর্থাৎ এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন -4 পাবেন। এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন, তাহলে আপনি এখানে 2 পাবেন। এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন -3 পাবেন। এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন, আপনি -2 পাবেন। এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন, তাহলে 3 পাবেন। এটার সাথে এটা গুণ করুন যোগ এটার সাথে এটা গুণ করুন, তাহলে -8 -3, তাহলে এখানে পাবেন -11। নিশ্চয়ই এটা হচ্ছে জেড প্রাইমের মান। প্রিয় শিক্ষার্থী, অনেক বইতে কিন্তু জেড এর এই রোটা থাকে না। যেমন দেখবেন আপনাদের বাজারে যে বইগুলি আছে ওই বইগুলোতে জেড এর এই রোটা থাকে না। বুঝতে পারছেন? না থাকলেও আপনারা আমার মতো করে নিলে আমার মনে হয় আপনাদের প্রবলেম হবে না, মানে বুঝতে সহজ হবে, সেটাই বোঝাতে চাচ্ছি। এবার ডেল জে ইকুয়াল টু সিজে মাইনাস জেড জে। কেমন? তাহলে এখান থেকে আপনি এটা বিয়োগ করুন, তাহলে আপনি 0 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন -10 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন 0 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন 2 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন -3 পাবেন। প্রিয় শিক্ষার্থী, কথা ছিল ডেল জে লেস দেন ইকুয়াল 0 যতক্ষণ পর্যন্ত আসবে না, দেখতে পাচ্ছেন তো, যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করে যেতে হবে। তাহলে এটাও এই শর্ত ফুলফিল করে, এটাও এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, লাস্টেরটাও এই শর্ত ফুলফিল করে, বাট লাস্টের আগেরটা কিন্তু এই শর্ত ফুলফিল করে না। তাহলে এটাকেও লেস দেন ইকুয়াল 0 বানানোর জন্য এটাকে আমরা টার্গেট করব। তাহলে এই এলিমেন্টটার করসপন্ডিং যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এই কলামটাকেই বলবো আমরা পিভট কলাম। প্রিয় শিক্ষার্থী, এই কলামটাকে বলবো আমরা পিভট কলাম। আপনারা জানেন রেশিও কখনো ইনফিনিটি হয় না, রেশিও কখনো নেগেটিভ হয় না। যেমন আমরা এই পিভট কলামের এই পজিটিভ উপাদানগুলা দিয়া বি কে ভাগ করার পরে কিন্তু রেশিও পেয়েছিলাম, কিন্তু এখানেও আমরা এই পিভট কলামের পজিটিভ উপাদান দিয়া ভাগ করে বি কে ভাগ করলে কিন্তু রেশিও পাবো। এই নেগেটিভ দিয়া যদি -1 দিয়া যদি 2 কে যদি ভাগ করেন রেশিও তার নেগেটিভ হবে না। এই জন্য আমরা পিভট কলামের করসপন্ডিং সেই সব পজিটিভ নাম্বার গুলা দিয়া বিজে কে কি করব, ভাগ করব। যেমন 2 কে -1 দিয়া ভাগ করবেন কিন্তু রেশিও হবে না, এই জন্য এটা আমরা খালি রাখলাম জায়গা। তাহলে 1 কে 2 দিয়া ভাগ করুন, তাহলে এখানে পাবেন আপনি হাফ। প্রিয় শিক্ষার্থী, এখানে তো রেশিও আর একাধিক নাই, যেটা আছে ওটাই হচ্ছে মিনিমাম রেশিও। এটা হচ্ছে পিভট কলাম, এটা হচ্ছে পিভট রো। তাহলে পিভট কলাম এবং পিভট রো যে উপাদানের মধ্যে ইন্টারসেক্ট করবে এই উপাদানটাকে বলা হয় পিভট এলিমেন্ট। এবার পরবর্তী ট্যাবলে S1 ভেরিয়েবলটা এই পদ দিয়ে এসে বেসিস কলাম থেকে x3 টাকে বের করে দিবে। এক্ষেত্রে x3 টা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল, S1 টা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল। কেমন? সাথে সাথে আমরা এই যে দেখেন এখানে সার্কেল দিলাম যে সংখ্যাটার উপরে, এটা 1 আছে, 1 রেখে দিলাম, তাই না? যদি সে 1 না থাকে, যদি 5 থাকতো, 5 দিয়া ওই রুটাকে ভাগ করে 1 বানিয়ে নিতাম, যেন কলামটা ইউনিট ম্যাট্রিক্সের কলাম হয়। তাহলে এখানে আছে 2, তাহলে এটার 1 বানাইতে হবে, 1 এর করসপন্ডিং
এটাকে আমরা 0 বানিয়ে নেব। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা নেক্সট ট্যাবলে চলে যাচ্ছি। আমরা এখন নেক্সট ট্যাবলে চলে যাচ্ছি। আমি এখানে মুছে দিচ্ছি এগুলি। আমি এখন এগুলো মুছে দিচ্ছি, আর একটা ট্যাবল নতুন করে আমি এখান থেকে যেন ড্র করতে না হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে খালি করলাম, তাহলে আমাদের S1টা S3 কে বের করে দিবে। তাহলে এখানে হবে আমাদের S1, বাট X1টা এখানে যেভাবে আছে ওভাবেই থাকবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এগুলো একটু মুছি ভালো করে। আমার কাজ প্রায় শেষের দিকে। এটা হচ্ছে আমাদের S1। তাহলে কোএফিসিয়েন্টস অফ বেসিক, তাহলে X1 এবং X2 এর X1 এবং S1 এর কোএফিসিয়েন্ট গুলো বসাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের -4, দূর কলম নষ্ট। X1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4 আর S1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0। তো যেটা বলছিলাম, এটাকে আমরা 1 করে নেব। 1 করার জন্য এই রোটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, এখানে 0 হবে, এখানে -1 হবে, এখানে হাফ হবে, এখানে 1 হবে, আর এখানে -হাফ হবে, আর এইটা হবে হাফ। এবার তার করসপন্ডিং যে উপাদানটা, ওইটাকে 0 করে নিতে হবে। বুঝতে পারছেন? হিসাবটা লিনিয়ার অলজেব্রার হিসাব। তাহলে রো নাম্বার 1 এর কাজ। তাহলে আপনি এটার সাথে এটা যোগ করবেন, যোগফলটা এখানে বসাবেন। তাহলে এটার সাথে এটা যোগ করবেন, যোগফলটা আপনি এখানে বসাবেন। এটার সাথে এটা যোগ করবেন, যোগফলটা 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 এখানে বসাবেন। 5/2। বুঝতে পারছেন? লিনিয়ার অলজেব্রার হিসাব কিন্তু 100% ঠিক আছে হিসাবটা। প্রিয় শিক্ষার্থী, কাজ আগের মতোই। এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করুন। তাহলে এখানে পাবেন আপনি -4। এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 0 পাবেন। এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করুন, এখানে -2 পাবেন। এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করুন, 0 পাবেন। এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করুন, এখানে পাবেন আপনি 6। এটার সাথে এটা গুণ করুন, যোগ এটার সাথে এটা গুণ করুন, আপনি এখানে পাবেন -10। আবার ডেল জে, CJ থেকে ZJ বিয়োগ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, 0 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, -8 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, -1 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, 0 পাবেন। এখান থেকে এটা বিয়োগ করুন, -6 পাবেন। প্রিয় শিক্ষার্থী, চলে আসছি অঙ্ক প্রায় শেষের দিকে। একটা জিনিস লক্ষ্য করুন, হিয়ার all elements along the row del j less than equal 0। দেখেন, এটু এই শর্ত ফুলফিল করে, 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 এটু এই শর্ত ফুলফিল করে। তার মানে আমরা আমাদের প্রসিডিউর স্টপ, আমরা অপটিমাম সলিউশনের জায়গায় পৌঁছে গেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সলিউশনটা বের করব। তাহলে এই যে আমাদের ভেরিয়েবল সেখানে আছে কয়টা? 3টা ডিসিশন ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলার মানকেই বলবো আমরা সলিউশন। সলভ করতে বলার অর্থ হচ্ছে সলিউশন বের করা। তাহলে x1 সমান হচ্ছে, যে x1 সমান হচ্ছে 5/2। এখানে তার x2ও নাই, x3ও নাই।
তাহলে x2 সমান 0, x3 সমান কত 0 and z প্রাইম ম্যাক্স সমান কত বলুন তো দেখি -10। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের অবজেক্টিভ ফাংশনতে মিনে দেওয়া আছে, তাহলে হ্যান্স তাহলে ম্যাক্সিমাইজ থেকে আবার মিনিমামে যদি আপনি যেতে চান আবার -1 দিয়ে গুণ করবেন, তাহলে জেড মিন ইকুয়াল টু আবার -1 দিয়ে গুণ করলে কত হবে 10 হবে। প্রিয় শিক্ষার্থী, এই মানগুলা যখন আপনি এখানে বসাবেন রেজাল্ট কিন্তু 10 পাবেন। দেখবেন, ভেরিফাই করে দেখি। তাহলে জেড মিন ইকুয়াল টু 4 ইন্টু x1 এর মান বসান 5/2 প্লাস 8 ইন্টু x2 এর মান 0, 3 ইন্টু x3 এর মান 0, ক্যালকুলেশন করুন, আপনি কি পাবেন 10 পাবেন। এটা জাস্ট আমি ভেরিফাই করে দেখালাম। তাহলে আমাদের সলিউশন হচ্ছে x1 সমান 5/2, x2 সমান 0, x3 সমান 0 এবং অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু হচ্ছে 10। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেথড। মাগরিবের পরে আমরা বিগেম মেথড নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাঙ্কস, বেস্ট অফ লাক। আর যারা অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট আমার লাইভে আছেন এই মুহূর্তে, তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা অনেক দিন অপেক্ষায় ছিলেন, আমাকে অনেক আগেই অনলাইনে টাকা পে করছিলেন হাইড্রোডাইনামিক্স শুরু করার জন্য। হাইড্রোডাইনামিক্স আমাদের বেশি দিন লাগবে না, ইনশাল্লাহ টানা 10-15 দিন পড়ালে সিলেবাস শেষ হয়ে যাবে। আমরা আগামী পরশুদিন থেকে হাইড্রোডাইনামিক্স ইনশাল্লাহ কন্টিনিউ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা মাগরিবের পরে বিগেম মেথড শুরু করব। থ্যাঙ্কস, বেস্ট অফ লাক।